হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে রয়েছি ঋতিকা ম্যাম এবং তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি জেনপাসের অত্যন্ত বলা যায় একটা প্রশ্ন যেটা কিনা আমার কাছে ঘুরে ফিরে বারবার আসছে। সেটা হচ্ছে যে আমাদের কত র্যাঙ্ক করলে বা কত মার্কস পেলে, কত র্যাঙ্ক করলে আমরা একটা ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারি, এবং সেই নিয়েই আজকের এই ভিডিও। পুরো প্রপার অ্যানালিসিস আজকের এই ভিডিওতে হবে। তো যারা যারা প্রথমবারের জন্য দেখছো এই চ্যানেলে এবং এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেছো, তাদের জন্য বলবো যে চ্যানেলটা অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরবর্তীতে যা যা নোটিফিকেশন আসবে, কবে অ্যাডমিট কার্ড আসবে, কিভাবে ডাউনলোড করবে, কি করবে না করবে, সমস্ত কিছুর ইনফরমেশন কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পাবে। তো সেই জন্য বলবো যে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে রাখো, যাতে সমস্ত নোটিফিকেশনাল ভিডিও, সমস্ত ক্লাসের ভিডিও, সমস্ত কিছু তোমরা কিন্তু পেতে থাকো। তো এই হচ্ছে ব্যাপার। আর অবশ্যই বলবো ভিডিওটা তো যদি তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি থাকো, কারণ ভিডিও আমি খুব বেশি তো বড় বানাই না, তোমরা জানো, কারণ যেটুকু ইনফরমেশন সেটুকুই তোমাদের আমি দেব। এছাড়াও আরেকটা কোয়ারি বারবার ঘুরে ফিরে আমার কাছে আসে, সেটা হচ্ছে, আর আমি সেটাতে অন্য কথা বলি বলে আমার ওপর সবাই রেগেও যাচ্ছে। সেটার কারণ হচ্ছে আমাকে সবাই জিজ্ঞাসা করছে যে ম্যাম পরীক্ষার এক্সাম ডেট কি পেছোবে না এক্সামের ডেট। তো এটা আমি বলি, দেখো সত্যি কথা বলতে যতক্ষণ না ওয়েবসাইটে বা অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না নোটিফিকেশন আসছে ততক্ষণ আমরা এগুলোকে কিছুই বলতে পারি না। এবং পরীক্ষা যেহেতু পড়েছে তোমাদের 7 তারিখ এবং এখনো কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি, অ্যাডমিট কার্ড দেওয়ার টাইম হয়ে গেল। অ্যাডমিট কার্ড চলে আসলে তো শিওর হয়ে গেলে যে পরীক্ষা 7 তারিখেই হবে। এবার অ্যাডমিট কার্ড দেওয়ার টাইম হয়ে গেল, মোটামুটি ধরে রাখো 29 তারিখ বা 30 তারিখে দেওয়ার কথা আছে। যদি 29 তারিখে অ্যাডমিট কার্ড দিয়ে দেয় তাহলে 7 তারিখেই পরীক্ষা হচ্ছে। যদি ওই 29 তারিখ ক্রস করে যায় বা 29 তারিখের আগেই তোমাদের কাছে কোনো নোটিশ চলে আসে তাহলে পরীক্ষা পিছানোর সম্ভাবনা। তো যাই হোক, WBJEE এক্সাম অলরেডি হয়ে গেছে। যদি 7 তারিখেই পরীক্ষা হয় তাহলে কিন্তু নেক্সট উইকের রবিবারেই তোমাদের পরীক্ষা, এই রবিবার তার পরের রবিবারেই পরীক্ষা। তো যাই হোক না কেন, এখন আমরা এইসব মাথা থেকে ছেড়ে ফেলে প্রপারভাবে পড়াশোনা করছি এটাই ধরে নেব, এবং তোমাদের এই পড়াশোনার শেষে গিয়ে কত মার্কস পেলে তোমরা কোন র্যাঙ্কে পৌঁছাতে পারবে সেটাই আজকের ভিডিওতে বলবো। তো চলো আর বকবক না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছ আমরা কি করেছি, আমরা একদমই একটা ব্লু প্রিন্ট রেডি করেছি যেখানে কিনা আমরা পুরোটা অ্যানালিসিস করব, যেখানে আমরা কি করব, মার্কস, তাদের কি র্যাঙ্ক হতে পারে, এবং অবশ্যই করে আমরা পুরোটাই কার বেসিসে করব, 2024 এবং 25 সালের। এবং সেখানে আমরা দেখব যে অ্যাপ্লিকেন্টসের কতটা ওঠা পড়া হয়েছে। এক বছর অ্যাপ্লিকেন্টস প্রচুর ছিল, তারপরে অ্যাপ্লিকেন্টস কতটা কমে গেছিল, তার বিভিন্ন কারণ ছিল কমে যাওয়ার, সেইগুলো সমস্ত কিছু বলবো। এবং তার সাথে তোমার সেফ স্কোর, এই বছরের সেফ স্কোর কত হতে পারে জেনারেল, OBC, SC, ST সবার নিরিখে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে বলবো। তো চলো দেখো, সব থেকে বড় কথা, কোনো পরীক্ষার মার্কসের ভিত্তিতে র্যাঙ্ক কি আসতে পারে তারও আগে আমাদের জানতে হয় 3টে ফ্যাক্টরকে। সেই 3টে ফ্যাক্টর হচ্ছে কি কি? এক হচ্ছে তোমার এক্সামের ডিফিকাল্টি লেভেল কি থাকবে, মানে তোমাদের এক্সামটা একটা শিফটেই হবে। এবার একটা শিফটে হলে সবাই একই কোশ্চেন পেপারে পরীক্ষা দেবে। তো সেই জন্য শিফট 1, শিফট 2 এর যেহেতু ব্যাপার নেই, কোনো শিফটে কঠিন কোশ্চেন, কোনো শিফটে সোজা কোশ্চেন, এই সবের কোনো ব্যাপার নেই। তো সেই সব বাদ দিলাম, নর্মালাইজেশনের গল্প এখানে আসছে না। এখানে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এক্সাম যেটা তোমরা একবারে বসে দিচ্ছ, সেই এক্সামের ডিফিকাল্টি লেভেল কি ছিল, কোশ্চেনটা কি ইজি এসছিল, নাকি মডারেট এসছিল, নাকি খুব ডিফিকাল্ট এসছিল। যদি ডিফিকাল্ট আসে তাহলে খুব ভালো স্টুডেন্ট বাদ দিয়ে বাদবাকি সবাই কি করবে, সবাই খুব খারাপের দিকে রেজাল্ট করবে। যদি মডারেট
মডারেট আসে তাহলে ওভারঅল সবারই মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট আসবে। আর যদি খুব ইজি হয় তাহলে কম্পিটিশন অনেক বেড়ে যাবে, কারণ নাম্বার অনেক ছাপিয়ে যাবে। তো জেনারেলি যেটা করা হয় সেটা হচ্ছে মডারেট কোশ্চেন লেভেলই রাখা হয়। কোনো কোশ্চেন যদি টাফ দিয়ে দেওয়া হয়, টাফ বলতে যেটা কিনা টাইম কনজিউমিং, যেটা কিনা একটু তোমাকে ভাবতে সময় লাগবে, যেটা কিনা যে নিউমেরিক্যালসটা তোমাকে কষতে সময় লাগবে, এরকম কিছু দিয়ে দেওয়া হয়। আবার কিছু প্রশ্ন কি করা হয়, ইজি দেওয়া হয়, যেটা কিনা 1 সেকেন্ডে হয়ে যায়। তো এরকম কোনোটাতে 10 সেকেন্ড লাগবে, কোনোটাতে 1 মিনিট লাগবে, কোনোটাতে হয়তো আবার 1 সেকেন্ড লাগবে, এরকম ভাবে মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রশ্ন থাকে। আর অবশ্যই করে যদি বলি 3টে সাবজেক্টের কথা, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আমি হেলথ অ্যাপটিটিউড আর ইংলিশটা পরেই বলছি। এই 3টে সাবজেক্টের মধ্যে তোমাকে ফার্স্ট অ্যাটেম্প্ট করা উচিত সেটা হচ্ছে বায়োলজি, তারপরে তোমাকে অ্যাটেম্প্ট নেওয়া উচিত কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স। কারণ বায়োলজিতে তুমি দেখে দেখে অ্যান্সার করে দিতে পারবে, মানে দেখবে কোনো নিউমেরিক্যালের যেহেতু ব্যাপার নেই, তোমাকে কিছু কষতে হবে না, ডিরেক্ট অ্যান্সার। তোমার জানা থাকলে অ্যান্সার করবে, না জানা থাকলে তুমি পরে গিয়ে আবার ভেবে করবে, না জানলে একেবারেই না মনে পড়লে ছেড়ে দেবে সেই কোশ্চেনটা। নেক্সট যদি কেমিস্ট্রির কথা বলি, কিছু কিছু নিউমেরিক্যালস থাকে আর বেশিরভাগটাই থাকে হচ্ছে ইন জেনারেল তোমাকে করে ফেলতে হয়। অর্গানিক থেকে যেহেতু বেশিরভাগ আসে, তুমি যদি প্রপার রিয়েজেন্ট জানো, প্রপার টেকনিক জানো, তোমার সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে যাবে। তো সেই জন্য কেমিস্ট্রি তারপরে চুজ করতে হয়, তারপরে গিয়ে ফিজিক্সকে করতে হয়। কারণ ফিজিক্সে একটু টাইম টেকেন, কারণ ফিজিক্সের বেশিরভাগটাই আসে হচ্ছে নিউমেরিক্যালস থেকে, আর সেখানে তোমাদের পুরো অঙ্ক কষতে হয়, সেখানে একটু সময় লেগে যায়, টাইম টেকেন। তো সেই জন্য আমরা এইভাবে জিনিসগুলোকে করব, রাইট। এবার হচ্ছে যদি বলি যে এটা তো গেল এক্সামের ডিফিকাল্টি, এবার হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ভলিউম। কত ছেলে মেয়ে বা কত পরীক্ষার্থী এই বছর পরীক্ষায় বসছে তার উপর ডিপেন্ড করে। ধরো প্রচুর ছেলে মেয়ে পরীক্ষায় বসেছে এবং পরীক্ষার যে লেভেলটা সেটা হয়তো মডারেট এসছে, তাহলে প্রচুর কম্পিটিশন থাকবে। কিন্তু পরীক্ষায় ধরো বসেছেই কম, সেই জায়গায় মডারেট কোশ্চেন এসছে, তাহলে কম্পিটিশন সেই অনুযায়ী কমবে। তো এটাও একটা কিন্তু বিশাল ফ্যাক্টর, যেটা কিনা অ্যাপ্লিক্যান্ট ভলিউম। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যাটার্ন শিফটস। ঠিক আছে, মানে তোমার ধরো এক হচ্ছে তোমার এই বছর যেটা তোমাদের জন্য একটা দারুণ জিনিস হয়েছে সেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউডটা নতুন করে অ্যাড হয়েছে। এবার তুমি বলবে যে ম্যাম আপনি দারুণ বলছেন, আমরা এদিকে পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের এখনো সিলেবাস কমপ্লিট হলো না, এই কদিন আগে সিলেবাস দিয়ে এক্ষুনি পরীক্ষা নিয়ে নেবে বলছে, তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে? আপনি কি মজা করছেন আমাদের সাথে? না বাবা, একদমই মজা করছি না, তোমরা এখন মজা করার মতো টাইমেও নেই, এটা আমি খুব ভালো করে জানি। সত্যি কথা বলতে দেখো, কিছুটা হলেও না এই যে তোমাদের হুট করে একটা মানে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, বা বলতে পারো তোমাদের একটা সিলেবাসে একটা নতুন সাবজেক্ট অ্যাড হয়ে গেল, এটার কারণ হচ্ছে মানে এটা তুমি বলতে পারো যে হয়তো সাপে বর হলো, তোমার হয়তো সাপে বর হলো। কারণ এই যেহেতু এটার কোনো পিওয়াইকিউ নেই, এই বছর এটার প্রশ্ন কিন্তু ধরে রাখো সোজা হবে একদম, মানে মিনিমাম যেটুকু পড়ে গেলে তোমরা হয়তো সমস্ত কোশ্চেন করতে পারবে, সেটুকু জায়গা থেকেই প্রশ্ন আসবে। এবং যদি কেউ চ্যাপ্টারগুলোকে একবার করেও রিডিং পড়ে যাও, আমার মনে হয় তোমরা কমসে কম 10 থেকে 15টা নাম্বার এখান থেকে তোমরা তুলে ফেলবে। আর এই সাবজেক্টটা হবে তোমাদের জন্য স্কোরিং সাবজেক্ট। এতদিন অবধি রিজনিং থাকতো, রিজনিং এ কি হতো, রিজনিং এ হয়তো কিছু কিছু ছোটখাটো জিনিসের জন্য তোমাদের ভুল হয়ে যেত, যেহেতু মাথা খাটিয়ে করতে হয়, ওটা অঙ্কের মতো। এবার যেটা আসছে, যেটা কিনা তোমাদের হেলথ অ্যাপটিটিউড, সেটা একটু হলেও মুখস্থ বিদ্যা লাগে। তো সেই মুখস্থ বিদ্যা দিয়ে হয়তো তোমরা অনেকেই ভালো রেজাল্ট করে বেরিয়ে আসবে, হয়তো কি বলছি, ভালো রেজাল্ট হবেই। আমি বলে দিচ্ছি হেলথ অ্যাপটিটিউড এবার তোমাদের জন্য হতে চলেছে স্কোরিং সাবজেক্ট। ঠিক আছে, তোমরা এখান থেকে অনেকটা বেশি স্কোর তুলে নিতে পারবে। তো সেই জন্য এটা তোমাদের কাছে কিন্তু একটা বিগ অপরচুনিটি রয়েছে এই বছরের জন্য। ওকে, নেক্সট যদি আমি বলি আসল যে জায়গাটা, সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ভলিউম এবার কি হতে চলেছে। 2024-এর কথা যদি আমি বলি, 2024 সালে 60 থেকে 65 হাজার ছেলে মেয়ে বসেছিল এই পরীক্ষায়। জেন পাসে দুটোই পরীক্ষা হয়, একটা বিএসসি নার্সিং এর জন্যও হয়, আবার প্যারামেডিক্যালের জন্যও হয়। তাহলে ছেলে মেয়ে সবার কথাই বলতে হবে আমায়। তাহলে 60 থেকে 65 হাজার ছেলে মেয়ে এখানে কিন্তু পরীক্ষায় বসেছিল। সেই তুলনায় 2025-এ কিন্তু ডাউনফল দেখো কি হারে
হারে হয়েছে। ডাউনফল হয়ে কত হয়েছে? 30 থেকে 35,000। এই ডাউনফলের কারণ হচ্ছে ওবিসি রিভ্যালিডেশন। আগের বছর ওবিসি নিয়ে এত একটা গোলমাল হলো, ওবিসি করতে করতে এত ডিলে হলো যে ছেলেমেয়েরা মানে ক্লান্ত হয়ে পড়তে পড়তে ক্লান্ত হয়ে তারা ছেড়ে অন্য কোথাও গিয়ে ভর্তি হয়ে গেছে, বিভিন্ন কলেজে ভর্তি হয়ে গেছে। সেই জন্য এতটা ডাউনফল। সেই জন্য আগের বছর যারা যারা মানে পরীক্ষায় বসেছিল মোটামুটি বেশিরভাগই সব চান্স পেয়ে গেছে বিভিন্ন কলেজে, ঠিক আছে, কারণ এত কম ছেলে মেয়ে আগের বছর পার্টিসিপেট করেছিল। এই বছরে দেখো এখানে দেখাই আছে, এই বছরে আবার কিন্তু উঠেছে গ্রাফ, কিন্তু 24 সালের মতো গ্রাফ কিন্তু যায়নি, কারণ ফর্ম ফিল আপ ডান, এর থেকে বেশি আর ছেলে মেয়ে নেই, কারণ তাহলে আমাদের ডেটায় চলে আসতো, নেই। তো 60-65 হয়নি, এবার প্রায় 10,000 মতো বা 15,000 মতো কম ছেলে মেয়ে এবার কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তার মধ্যে থেকেও পরীক্ষা দেবে আরো ধরে নাও কতজন কম মতো, ঠিক আছে, আমি ধরে নিলাম তোমার 45,000 ছেলে মেয়ে পরীক্ষা দেবে, বিভিন্ন রকম সার্কামস্টেন্সের জন্য বা বিভিন্ন জায়গায় হয়তো ভর্তি হয়ে গেছে, সেটার জন্য হয়তো অনেক ছেলে মেয়ে বাদ যাবে, যা ফর্ম ফিল আপ করবে সেই নিশ্চয়ই পরীক্ষায় বসবে না। তো সেই জন্য এখান থেকে আরো 5-6 হাজার তুমি কমিয়ে নিতে পারো। তো এই বছর আবার কিন্তু বসতে চলেছে 45 থেকে 46,000 মতো ছেলে মেয়ে পরীক্ষায় বসতে চলেছে। তো এই বছর আরেকটু তোমার মানে তুমি যদি অ্যাপ্লিকেন্টসের ভলিউমের দিক থেকে দেখো তাহলে কম্পিটিশন একটু হাই হয়েছে আগের বছরের তুলনায়। এবার হচ্ছে যদি বলি স্ট্র্যাটেজিক কল আউট, রিটার্ন টু হাই ডেন্সিটি, ইউ আর কম্পিটিং এগেইনস্ট 50,000, ঠিক আছে, 50,000 ছেলে মেয়ের সাথে তোমার এবার কম্পিটিশন। এবার সবসময় মনে রাখবে যে আমরা যতই যা দেখাই না কেন, মানে তোমার সাথেই কিন্তু তোমার লড়াইটা, তোমাকে গভর্নমেন্ট কলেজের একটা মাত্র সিটকে নিয়ে লড়তে হবে, আর একটা মাত্র সিট পাওয়াই হচ্ছে তোমার লক্ষ্য। তো সেখানে কতজন পরীক্ষার্থী বসছে পরীক্ষায়, কতজন বসছে না, এগুলো দেখার কোনো দরকার নেই। জাস্ট তুমি এটা ভাবো যে ওই সিটটা আমার চাই, তার জন্য আমি যা খুশি করে নেব, এটা হচ্ছে তোমার লক্ষ্য হওয়া উচিত। কতজন পরীক্ষা দিল না এটা তোমার ডাজেন্ট ম্যাটার হওয়া উচিত। নেক্সট যদি বলি 2024 আর 25-এর সঙ্গে, মানে আমরা তখন 26-এর ডেটা পাইনি, তো 2024-এর সঙ্গে 25-এর যদি প্যারিটি করি তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো, র্যাঙ্ক 12-এর মধ্যে যে এসছিল সে 2024 সালে তাকে পেতে হয়েছিল 77 নাম্বার মতো, সেই জায়গায় 2025 সালে তাকে পেতে হয়েছে 74 মতো, মানে খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই। আমি কিন্তু এটা জেনারেল ওয়াইজ বলছি, জেনারেল ক্যাটাগরি ওয়াইজ বলছি। যদি কেউ মনে করো যে SC ST দের কথা, তাহলে 5 মার্কস করে কমিয়ে ধরো, ঠিক আছে, 5 মার্কস করে কমিয়ে ধরো। তাহলে যদি ধরো র্যাঙ্ক 12 হতে গেলে কাউকে 2024-এর অনুযায়ী তোমাকে পেতে হয়েছিল 77, সেখান থেকে 3 মার্কস কম পেতে হয়েছে 2025 অনুযায়ী, যেহেতু অ্যাপ্লিকেন্টস কমেছে সেই কারণে। এবং র্যাঙ্ক যদি 100-র নিচে হতে হয় তাহলে তো তাকে পেতে হয়েছে 60 আপ কি বলছি 68 হতে হয়েছে, 68 লেগেছিল, যেটা কিনা হচ্ছে 2024। এটা আমি জেনারেল ক্যাটাগরির কথা বলছি। তুমি যদি SC হয়ে থাকো 60+ ধরে নাও, তুমি যদি ST হয়ে থাকো তাহলে তুমি ধরে নাও, না সরি ভুল বললাম, যদি OBC হয়ে থাকো তাহলে 60+ ধরে নাও, যদি SC হয়ে থাকো তাহলে তুমি 55+ ধরে নাও, আর যদি তুমি ST হয়ে থাকো তাহলে 45 to 50 ধরে নাও, ঠিক আছে, ওরকম ধরে নাও। আর এখানে 2025-এ তোমার এখানে কি হচ্ছে যে 67, ওকে, 67 পেতে হয়েছিল, তাকে 67 পেতে হয়েছিল, ওকে, এই অনুযায়ী তুমি এবার কমিয়ে নাও, তাহলে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই 100-র মধ্যে থাকার জন্য। নেক্সট হচ্ছে 2500 র্যাঙ্কের আন্ডারে আসার জন্য, 2500 র্যাঙ্কের আন্ডারে আসলে কিন্তু তোমার একটা গভর্নমেন্ট কলেজের সিট কনফার্ম, এই জন্যই 2500 র্যাঙ্কের কথা বলা হয়েছে। তো 2500 র্যাঙ্কের মধ্যে আসলে তোমাকে কত স্কোর পেতে হয়েছিল? 2024-এর মার্কস অনুযায়ী তোমার 50 থেকে 51, এটা কিন্তু জেনারেলদের। তুমি OBC আরো 5 কমিয়ে নাও, SC আরো 5 কমিয়ে নাও, ST আরো 5 কমিয়ে নাও। তো এরকম ভাবে 2025-এর ক্ষেত্রে কিন্তু ওই অ্যাপ্রক্স 50 মার্কস পেতে হয়েছিল। তার মানে 50 মার্কসের তলায় যারা পাচ্ছ তারা কিন্তু ডেঞ্জার জোনে আছো, আমি বলে দিলাম ডেঞ্জার জোনে আছো তারা। 50 মার্কসের তলায়, মানে তোমরা তো এখনই মক টেস্ট দিচ্ছ, এই দিচ্ছ দিয়ে তো বুঝতে পারছো যে কত মার্কস আসছে তোমাদের। তো টোটাল মার্কস যেন তোমাদের অবশ্যই 50-র ওপরে আসে, এবং আমি বলবো মক টেস্টে যেন তোমাদের সবসময় 80-90 মার্কস আসে, তাহলে গিয়ে পরীক্ষার হলে সেই মার্কসটা কমে হয়তো 60-70-তে আসবে। তো সেই জন্য বলবো মানে বি সিরিয়াস,
এবার 2024-এ যদি আমি বলি, যদি ডেপথ অ্যানালিসিস করা হয়, র্যাঙ্ক 362 থেকে 63 মার্কসের মধ্যে ছিল। র্যাঙ্ক 300 যার হয়েছিল সে কিন্তু 62 থেকে 63 মার্কস সে পেয়েছিল। যদি আমি র্যাঙ্ক 500-র কথা বলি, সে 60 পেয়েছিল। মানে কতটুকু গ্যাপ বুঝতে পারছো? 62 63-তে সে 300 চলে যাচ্ছে, আর 500-র মধ্যে হলে সে 60 পাচ্ছে, মানে এইটুকু গ্যাপ। র্যাঙ্ক 1000 মানে 500 থেকে 1000-এর মধ্যে 500 জন কতটুকু গ্যাপে ঢুকে গেছে? 57 থেকে 58 মার্কস। বুঝতে পারছো? 57 থেকে 58 মার্কস। এবং র্যাঙ্ক 3000 এর মধ্যে থাকতে হলে অবশ্যই তোমাকে 50 প্লাস পেতেই হবে। এখানে 49 প্লাস মানে 50, তো 50 প্লাস তোমাকে মার্কস পেতেই হবে, তোমার যাই হয়ে যাক না কেন। এই জন্য বারবার বলছি, যারা বারবার কোয়ারি করো যে কত ম্যাম মার্কস পেতে হবে, কত মার্কস পেতে হবে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, সবসময় আমি বলবো 50 প্লাসের নিচে কিছু ভেবোই না, ওকে? আর সবসময় টার্গেট রাখো আরো হাই। বোঝা যাচ্ছে? কারণ কোশ্চেনের ডিফিকাল্টি অনুযায়ী কিন্তু তোমাদের কি হয়ে যাবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাট অফ আরও বেড়ে যেতে পারে। তো সেই জন্য 50 বলছি যখন, সেটাকে 60 মেনে চলো, ওকে? চলো এবার আমি বলি, সেটা হচ্ছে একটা ওয়াইল্ড কার্ড বলা যায়। আমাদের হাতে একটা তুরুপের তাস রয়েছে। জাস্ট কি রয়েছে না, হেলথ অ্যাপটিটিউড। যারা আমাদের ব্যাচে এনরোল করেছিলে অবশ্যই তোমরা কিন্তু হেলথ অ্যাপটিটিউডের ক্লাস পাচ্ছ, প্র্যাকটিসও হচ্ছে তোমাদের। এবং হেলথ অ্যাপটিটিউড এতটা স্কোরিং হতে পারে, দেখো দুটো পাথ এখানে হতে পারে, দুটো পাথ। একটা হচ্ছে একটা হাই স্কোরিং সিনারিও এখানে হতে পারে। এই বছর এই হেলথ অ্যাপটিটিউডের জন্য প্রচুর স্কোর বেড়ে যেতে পারে, তার ফলে কাট অফও বাড়তে পারে, এটা একটা হতে পারে। সিলেবাস স্ট্রেট ফরওয়ার্ড আছে, একদম কিছু ঘোরানো পেঁচানো নেই। যেমন আমাদের রিজনিং এ হয়তো আমরা একটা জিনিস প্র্যাকটিস করে যাই, সেটা সেম টু সেম পাই না, অন্য একটা জিনিস চলে আসে, তখন আমরা গিয়ে ঘাবড়ে যাই। কিন্তু এটাতে তো সেটা নয়, একদম স্ট্রেট ফরওয়ার্ড, তোমরা যেটা সিলেবাসে আছে পড়ে যাবে এবং সেখান থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। একদম র্যাপিড সলভিং, তোমাদের যদি কোশ্চেনের অ্যান্সার জানা থাকে, তোমরা 1 সেকেন্ডে পুরো একদম 20 সেকেন্ডের মধ্যে 20টা প্রশ্নের উত্তর করে ফেলতে পারবে, যদি প্রপার জানা থাকে। কারণ এখানে কোনো ভাবনা চিন্তা বা নিউমেরিক্যালস বা কোষে দেখার কোনো ব্যাপার নেই, এখানে একদম কোশ্চেনের অ্যান্সার জানলে টিক করবে অর নট, ঠিক আছে? তো এবার হচ্ছে 20 স্কোরস বিকাম কমন, ঠিক আছে? 20-তে 20টা স্কোরই হয়তো তুমি করে ফেলতে পারো, বা 20 মার্কসে তুমি কমন পেতে পারো। ওভারঅল এক্সাম কাট অফ আর্টিফিশিয়ালি ইনফ্লেট, মানে বেড়ে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পার্ট বি, আরেকটা হতে পারে কমপ্লেক্স সিনারিও, মানে তোমার এমন কোশ্চেন দিল তুমি কোশ্চেনের হয়তো টাচই করতে পারলে না, ঠিক আছে? যদিও এটা হওয়ার চান্স খুবই কম, ঠিক আছে? প্রথমবার পরীক্ষায় একটা হুট করে সাবজেক্ট ঢুকিয়ে দিয়েছে এবং সেটা এত কম টাইমের মধ্যে, তো সেই জন্য এই চান্সটা খুবই কম। যদি হয় বাই চান্স, তাহলে কিন্তু তোমার একার নাম্বার কমবে না, তাহলে কিন্তু ওভারঅল সবার নাম্বার কমবে, এটা মাথায় রাখবে। তোমার একার নাম্বার কমবে না, ওভারঅল সবার অ্যাভারেজে নাম্বার কমবে। তো সেই জায়গায় এসে কিন্তু তুমি সেফ, ঠিক আছে? তখন তোমার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ওদিকে ইংলিশ, এইটার ওপরেই ডিপেন্ড করবে পুরো জিনিসটা। প্যাটার্নস আর আনএক্সপেক্টেড অর টাইম কনজিউমিং, প্রচুর টাইম লেগে গেছে। অ্যাভারেজ স্কোরস ড্রপ, যেটা বললাম আমি, সবার স্কোর ড্রপ করবে। কাট অফ ইনফ্লেশন ইজ নিউট্রালাইজড, এই যে কাট অফটা বেড়ে যাওয়ার কথা ছিল সেটা নিউট্রালাইজ হয়ে যাবে, এবং বেসলাইনস রিমেন ইনট্যাক্ট। যা বলা হয়েছিল, মানে এতদিন অবধি যা ছিল 24-25 সালে, দেখলে খুব একটা বেশি মার্কসের ডিফারেন্স নেই, যদিও অ্যাপ্লিকেন্টসের অনেক ফল আছে, কিন্তু মার্কসের কিন্তু কাট অফ মার্কসের বা কাট অফ স্কোরের কিন্তু খুব একটা বেশি চেঞ্জ নেই, সেই জিনিসটাই আমরা আবার দেখতে পাবো, ঠিক আছে? সেই জন্য তোমাকে কিন্তু হেলথ অ্যাপটিটিউডটাকে একেবারেই নেগলেক্ট করলে চলবে না। যদি ভালো প্রশ্ন দিয়ে দেয়, খুব কমন প্রশ্ন দিয়ে দেয়, আর তুমি হয়তো হেলথ অ্যাপটিটিউড পড়েই যাওনি, দেখেই যাওনি, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। সবাই ভালো স্কোর করে বেরিয়ে যাবে, তুমি কিন্তু পিছনে পড়ে থাকবে। এবার বলি যে 2026-এর স্কোর বা সেফ স্কোর কত হতে চলেছে। তুমি যদি বিএসসি নার্সিং এর এক্সাম দাও, তাহলে অবশ্যই তোমার টার্গেট হতে হবে 55 প্লাস মার্কস। আমি বলবো সবসময় আরো 5 বাড়িয়ে 60 প্লাস ধরে চলো। 60 প্লাস মার্কস তোমার টার্গেট হতে হবে। আমি বললাম এইমাত্র 50 প্লাস, তো 60 প্লাস মার্কস তোমাকে টার্গেট করতে হবে জেনারেলদের জন্য। যদি ওবিসি হও আরো 5 কমাও, যদি এসসি হও আরো 5 কমাও। তো আমি বলবো অল ওভার তোমরা জেনারেল, এসসি, ওবিসি, এসটি যাই হও না কেন, এগুলো ম্যাটারই করে না। কম্পিটিশন এখন এত হাই, তো সেই জন্য আমি বলবো এইসব না ভেবে জাস্ট তোমরা কি করবে, জাস্ট তোমরা
ফোকাস করো হচ্ছে সবাই যেন 60+ পেয়ে যাও। ওকে, চলো নেক্সট যদি বলি যে বিএসসি প্যারামেডিক্যাল যারা এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে কম্পিটিশন আরো হাই, কারণ ছেলে মেয়ে উভয়ই এখানে পরীক্ষা দেয় এবং তাদের ক্ষেত্রে 58 to 59+ মার্কস এটা কিন্তু তোমাদেরকে মানে পেতেই হবে। এখানে 55 বলেছিল, এখানে 58 to 59, মানে এটাকে তোমরা 65+ মেনে চলো, 65+ মেনে চলো, ঠিক আছে? এটাই বলবো, এটাই তোমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং তোমাদের যদি বলে যে মানে তোমরা রিস্ক জোনে তখনই থাকবে যখন কিনা 0 থেকে 50 মার্কস পাচ্ছ, তখন তোমরা টোটালি রিস্ক জোনে থাকবে। যে ধরে নাও তোমরা আর কোনো সরকারি মানে প্রাইভেট কলেজ তো পেয়ে যেতে পারো, বাট সরকারি কলেজ পাবে না, শিওর হয়ে যাও এটা। যদি পরীক্ষা দিয়ে এসে দেখো, অবশ্যই এই চ্যানেলেই তোমরা অ্যানালিসিস পেয়ে যাবে পরীক্ষার দিনকেই, পরীক্ষা দেওয়ার পরেই। তো তোমরা যদি দেখো যে হচ্ছে না, মানে 50-র নিচে আসছে নাম্বার, 50-র ওপরে যাচ্ছে না, তো গভর্নমেন্টের আশা ছেড়ে দাও, প্রাইভেটে ভর্তি হলে হবে, আর না হলে নেক্সট বছরের জন্য। নেক্সট যদি বলি সেফ জোন কোনটা হবে, আমাদের সেফ জোন হবে 55 to 65 মার্কস। 55 to 65 মার্কস হচ্ছে আমাদের সেফ জোন। যদি একদম নিজের টার্গেট সিকিউর করতে চাও, মানে ধরো তুমি মনে করছো এতগুলো গভর্নমেন্ট কলেজের মধ্যে, মেডিকেল কলেজের মধ্যে আমি এনআরএসেই পড়তে চাই, সাপোজ ধরো আমি এসএসকেএমএই পড়তে চাই, তো নিজের সিটটাকে কনফার্ম করার জন্য তোমাকে পেতে হবে 75 to 80 মার্কস। এই মার্কসটা তুমি যদি রাখতে পারো, তাহলে তোমার যেটাকে তুমি লক্ষ্য করেছো, যেটাকে তুমি পাখির চোখ বানিয়েছো, সেটাই কিন্তু তোমার হতে চলেছে। এবং এই যে মার্কসগুলো পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে কিন্তু একদিনে এসে যাবে না। এই মার্কসগুলোকে আনার জন্য তোমাদেরকে নিত্যদিন মক টেস্ট দিতে হবে। এবং তোমাদের বলে রাখি যে এই নিত্যদিন মক টেস্ট দেওয়ার একটাই তোমাদের রাস্তা, সেটা হচ্ছে আমাদের রয়েছে কি না টেস্ট প্রাইম। তোমরা যদি মনে করো যে আমরা 75 to 80 মার্কস, 55 চাই না, 60 চাই না, আমরা টপে যেতে চাই, যেটা আমরা চাই সেটা আমরা পেতে চাই, যেটা আমরা অনেকদিন ধরে কল্পনা করেছি, ইমাজিন করেছি, সেটা এবার আমরা হাতের মুঠোয় আনতে চাই, ওই সিটটাই আমার লাগবে। যদি এরকম সিরিয়াস বাচ্চা কাচ্চা তোমরা হয়ে থাকো, বা এরকম সিরিয়াস যদি তোমরা হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু বলবো মক টেস্ট ছাড়া গতি নেই। যদি দেখো এখন মক টেস্ট দিয়ে দিয়ে তোমাদের স্কোর আসছে ধরে নাও 70 80, তাহলে গিয়ে তোমরা পরীক্ষার জায়গায় পাবে কিন্তু 50 60। যদি এখন দেখো 90 পেয়ে যাচ্ছ, 95 পেয়ে যাচ্ছ, তাহলে কিন্তু তোমাদের 75 থেকে 80-র যে স্বপ্নটা, সেই মার্কসটা কিন্তু তোমার হতে পারে। তো সেই জন্য বলবো সিরিয়াস হয়ে যদি এই কটা দিন, যে কটা দিন আর বাকি আছে, 1 সপ্তাহ 10 দিন মতো বাকি আছে, সেই 10টা দিন যদি প্রত্যেক দিন 2 বেলা করে বা 3 বেলা করে, যেমন তো আমরা ভাত খাবার খাওয়ার মতো যদি খাবার খেতে বসার আগে আমরা এটা স্থির করে নিই, আগে একটা মক টেস্ট কমপ্লিট করব, ফুল লেন্থ মক টেস্ট, তারপরে আমরা খাবার খাবো, না হলে আমরা খাবার ছোবো পর্যন্ত না। যদি এই মাইন্ড সেট আপ নিয়ে চলতে পারো, তাহলে কিন্তু বলতে পারি যে এবারে তোমাদের সিলেকশন নিশ্চিত, এবং সিলেকশন তোমাদের পছন্দ মতো জায়গায় হতে চলেছে। এবং এই পছন্দ মতো জায়গায় সিলেকশন হওয়ার পর এই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন থাকবে, এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে যাবে তোমরা কোথায় চান্স পেয়েছো আর তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছাতে পেরেছো কিনা। তো তার জন্যই রয়েছে আমাদের টেস্ট প্রাইম। এবং টেস্ট প্রাইম তোমরা কিন্তু যদি মনে করো খালি পরীক্ষার কটা দিনের জন্য দরকার, এএনএম জিএনএম জেনপাস সব পরীক্ষাই দিতে চাইছি একসাথে, তাহলে আমি বলবো তোমরা 1 মাসের জন্য নিয়ে নিতে পারো টেস্ট প্রাইম। যদি মনে করো না আবার তো পরের বছর দিতে হতে পারে, তাহলে তোমরা 12 মাসের জন্য নিতে পারো। 12 মাসের দাম পড়বে 370 টাকা, যদি তোমরা Y983 কোডটা ইউজ করে নাও। যদি 1 মাসের জন্য নিতে চাও, তাহলে দাম পড়বে হচ্ছে তোমাদের 138 টাকা, যদি তোমরা Y983 কোডটা ইউজ করে নাও। এই হচ্ছে কোড Y983, এই কোডটা ইউজ করে নিলে তোমাদের 12 মাসের দাম পড়বে 370 টাকা। এটা হচ্ছে 12 মাস মানে 1 বছর। আর তোমাদের 138 টাকা পড়বে 1 মাসের জন্য, ঠিক আছে, 1 মাসের জন্য। তো সেই জন্য বলবো যারা মনে করছো শুধু আমাদের এই একটা মাসই লাগবে, এই বছরেই আমরা চান্স পেয়ে তো যাবই, যেতেই হবে আমাদের, তো সেই জন্য
তোমরা 1 মাসেরটা নিতে পারো 138 টাকায়। অবশ্যই কোডটা ইউজ করবে, না হলে কিন্তু তোমরা পারবে না। আড্ডা 24/7 অ্যাপ থাকলে সেখানে গিয়ে তোমরা হোম পেজেই টেস্ট প্রাইমের অপশন পেয়ে যাবে, টেস্ট প্রাইমে ক্লিক করবে, না হলে নিচের দিকে দেখবে স্টোরের আগের অপশনটা হচ্ছে, ডান দিক থেকে স্টোরের আগের অপশনটা টেস্ট প্রাইম, সেখানে গিয়েও তোমরা কিন্তু নিতে পারো। তো এইভাবেই নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে আরো এগিয়ে নিয়ে চলো। সমস্তটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে। তো র্যাঙ্ক রাখতে গেলে যদি একটা গভর্নমেন্ট কলেজের সিট পেতে চাও, সেই অনুযায়ী র্যাঙ্ক করতে চাও, তাহলে তোমাদের র্যাঙ্ক হতে হবে 3000-এর মধ্যে, খুব ভালো হয় 2500-র মধ্যে র্যাঙ্ক। এবং তোমাদের স্কোর কিন্তু যদি নিজের পছন্দ মতো জায়গায় যেতে চাও তাহলে অবশ্যই 75 থেকে 80, এবং যদি মনে হয় যে না কোনো একটা জায়গায় হলেই হলো, তাহলে কিন্তু 50 থেকে 60-এর ওপরে তোমাদের নাম্বার করতে হবে। পুরোটাই আমি কিন্তু জেনারেল ওয়াইজ বললাম, এসসি এসটি ওবিসি নিজেদের মতো 5-5 নাম্বার করে কমিয়ে নিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম এই ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিও অনেকটাই কাজে লাগবে, এবং যারা এখনো আশায় আছো যে পরীক্ষা পিছোবে, তাদেরকে একটা কথাই বলবো, যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে কিছু আসছে ততক্ষণ আমরা ভরসা করে কিছুই বলতে পারি না। তো সেই জন্য ওই আশাটাকে এখন একটু মাথা থেকে সরিয়ে একটু পড়াশোনাটা করে নাও, কারণ পরীক্ষা তো একদিন না একদিন হবেই। তো সেই জন্য নিজেকে অনেকটা বেশি প্রিপেয়ার রাখতে পারবে তাহলে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুস্থ থেকেই কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেও। বেশি স্ট্রেস নিতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়ো না, পরীক্ষা আছে সামনে, আর 10 দিনের মাথায় পরীক্ষা। সবাই খুব ভালো হবে পরীক্ষা। সবাইকে বেস্ট অফ লাক। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।